আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলা বিশেষ সাপ্তাহিক আয়োজন চট্টগ্রাম এক্সপ্রেসে। সঙ্গে আছে আমি শামীম হোসাইন। সুপ্রিয় দর্শক, আমাদের এই বিশেষ আয়োজন আমন্ত্রিত অতিথি হয়ে উপস্থিত থাকেন চট্টগ্রামের সমাজ এবং রাষ্ট্রের সাথে সম্পৃক্ত বিশিষ্ট ব্যক্তিদ্বয়, যাদের মাধ্যমে আমরা জানতে চাই চট্টগ্রামের সমাজ এবং রাষ্ট্র অতীত, বর্তমান, আগামীর গতিপথ সহ নানান দিক জানতে চাই। চট্টগ্রামকে নিয়ে কী ভাবনা, তাদের ব্যক্তি জীবনে অপ্রকাশিত বিভিন্ন ঘটনা ও সফলতা ব্যর্থতার কথা। সুপ্রিয় দর্শক, আপনারা সকলে জানেন এই চট্টগ্রাম এক্সপ্রেসের মাধ্যমে আমরা আলোচনা করি চট্টগ্রামের উন্নয়ন সমস্যা এবং সম্ভাবনা নিয়ে। আজ 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই ভাষার জন্য যারা আত্মত্যাগ করেছেন সেই সব বীর শহীদদের শ্রদ্ধার্থে আজকে আমাদের এই আয়োজন, এবং এই আয়োজনটুকু পুরোপুরি এটিএন বাংলার পক্ষ থেকে আমরা উৎসর্গ করলাম সেই সব বীর শহীদদের যারা ভাষার জন্য আত্মত্যাগ করেছেন। দিব আজকে আমাদের পুরো পর্বটি রেখেছি 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে। এই যে আন্দোলন থেকে আমরা জাতি হিসেবে কী শিখেছি তা নিয়ে আজ আমরা ব্যাপক আলোচনা করব। উক্ত বিষয়ে আলোচক হিসেবে আমাদের স্টুডিওতে দুজন সম্মানিত অতিথি উপস্থিত আছেন। আমি যদি একটু পরিচয় করে দিই, আমার হাতের ডানে আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শফিউল হাসান, যিনি আছেন ইউএসটিসি সিন্ডিকেট মেম্বার এবং প্রফেসর অফ সাইকিয়াট্রি। হাতের বাইরে আছেন জনাব মোহাম্মদ আব্দুল সালাম, আপনি আছেন চট্টগ্রাম কলেজে, আপনি বাংলা বিভাগ নিয়ে কাজ করছেন। অধ্যাপক ডাক্তার শফিউল হাসান আপনার কাছে আসে, আসলে আপনি খুব লেখালেখি করেন, ভাষা নিয়েও লেখালেখি করেন। একটু জানতে চাই আসলে 1952 সালে যে ভাষা আন্দোলনটুকু হয়েছিল সে প্রেক্ষাপটটুকু একটু জানতে চাই। কেন যে আসলে ভাষাটার জন্য আন্দোলন করতে হলো, আমাদের মুখের ভাষার জন্য? আসলে কি কেড়ে নিতে চেয়েছিল কিনা? আপনি কীভাবে আমি এটাকে ব্যাখ্যা করবেন? প্রেক্ষাপটটুকু একটু জানতে চাচ্ছিলাম। 52টা হলো আসলে সংগঠিতভাবে একটা ভাষার যুদ্ধ করার জন্য একটা সময় চলে আসছিল। যখনই রাষ্ট্রভাষা উর্দু করার জন্য চাইলো পাকিস্তান মাইনরিটি, তখনই কিন্তু রিয়াকশন শুরু হয়ে গেছে। 52 তো আরও পরে যখন হলো, তখন এখানে সোহরাওয়ার্দী উদ্যানে যখন ডিক্লেয়ার করা হলো যে রাষ্ট্রভাষা হবে উর্দু, তখনই বাঙালিরা কিন্তু রিয়াক্ট করলো। শুধু বাঙালিরা কিন্তু অন্য ভাষা, বাংলা যারা অন্য পারে, পশ্চিমবঙ্গ বলেন, সবাই কিন্তু প্রতিবাদ করলো একযোগে। এবং ধাপে ধাপে যখন যুদ্ধ করতে হলো, কোনোভাবেই মানা হচ্ছে না, প্রশাসনিকভাবে রাজনৈতিকভাবে যখন চাপিয়ে দিচ্ছে, তখন মানুষ যেমন স্বাধিকারের জন্য যুদ্ধ করে বা মায়ের ভাষার জন্য যুদ্ধ শুরু করলো। সুতরাং পরবর্তীতে ধাপে ধাপে 52-এর প্রশ্ন এসে গেল এবং তারা আন্দোলন করলো, তারা জমায়েত হলো, তারা হরতালের সিদ্ধান্ত দিল, যার ফলে 1952 সালে যখন সংগ্রাম পরিষদের মাধ্যমে যখন আন্দোলনের ডাক দেওয়া হলো, তখনই কিন্তু তাদের উপর গুলিবর্ষণ শুরু হলো। এই যে আন্দোলন এত আত্মত্যাগ দিয়েছিল 1952 21শে ফেব্রুয়ারিতে, এটা কি শুধু আসলে ভাষার জন্য ছিল, নাকি এই বাঙালি জাতির একটা জাতীয়তাবাদ ভিত্তি গঠন করার জন্য এই আন্দোলনটা হয়েছিল? ধন্যবাদ। এটা আসলে দুইটাই বিষয়। শুরু হলো ভাষার অধিকার নিয়ে, এটা অধিকার নিতে গিয়ে দেখা যায় জাতীয়বাদের প্রশ্ন আসলো। বাঙালি জাতীয়তাবাদ যেটা পারেনি কিন্তু পশ্চিমবঙ্গ, ওরাও কিন্তু বাংলা ভাষায়, হয়তো ভাষার তারতম্য থাকতে পারে, কিন্তু তারা অধিকার আদায় করতে পারে। কিন্তু বাংলাদেশের মানুষ, তৎকালীন পূর্ব পাকিস্তানের বাংলাভাষীরা, তারা রক্ত দিয়ে সংগ্রাম করে, দীর্ঘ সংগ্রাম করে তারা মায়ের ভাষা, রাষ্ট্রভাষার জন্য অধিকার কেড়ে নিল। এতে অনেকে ত্যাগ জানার জন্য অনেকেই কিন্তু আত্মত্যাগ করেছেন। তো আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, এটা শুরু হলো ভাষা আন্দোলন, অধিকার আদায়, তারপরে জাতীয়তাবাদের প্রশ্ন আসলো। কারণ বৈষম্যের কারণে আজকাল যে জিনিসটা হচ্ছে, বৈষম্যের কারণে, সেটা ভাষাগত বৈষম্য, ভৌগোলিক বৈষম্য এবং সংখ্যাগত বৈষম্য। কারণ তখন কিন্তু 7.5 কোটি বাঙালি ছিল, আর ওখানে ছিল 6 কোটি বা বেশি। তাহলে এই যে একটা বৈষম্যের ফলে, সব বৈষম্যের কারণে কিন্তু মানুষের মধ্যে একটা ক্ষোভের সৃষ্টি হলো। কারণ আপনি জানেন যে বৈজ্ঞানিকভাবে যদি আমরা চিন্তা করি, ফ্রাস্ট্রেশন লিডস টু অ্যাগ্রেশন। হতাশার কারণে আমার ভাষায় আমি কথা বলতে পারছি না, আমার ভাষায় আমি যদি কথা বলি যে কমফোর্ট ফিল করব, যে আমার একটা শান্তি পাবো, মনের যে একটা তৃপ্তি, আমি তো মনের ডাক্তার, মনের যে একটা শান্তি, মায়ের সাথে কথা বলা, অন্যজনের সাথে। আপনি যদি বাইরে কোথাও যান, তাহলে দেখবেন যে অন্যান্য জনের সাথে কথা বললে তাদের লোকাল ল্যাঙ্গুয়েজে কথা বলতে আমি পারি না, সুতরাং আমাদেরকে ইংলিশ মাধ্যম ব্যবহার কর, তাও কিন্তু পারা যায় না। মনের ভাষাটা, মনের শান্তির জন্য যে আমরা যোগাযোগ করি, সেখানে মাতৃভাষার
মানে সাথে অন্য কিছু তো না। অসংখ্য ধন্যবাদ ডক্টর মোহাম্মদ শফিক হাসান। আমি আবার শফিক হাসান আপনার কাছে আবার আসবো। আমি একটু আসি জনাব মোহাম্মদ আব্দুল সালাম আপনার কাছে। আজকে তো 21শে ফেব্রুয়ারি, আজকে পুরো বিশ্বব্যাপী আজকে আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে একযোগে। ভাষা আন্দোলন আসলে আমাদের বাংলা ভাষার অস্তিত্ব রক্ষায় কি ভূমিকা রেখেছিল? বিশাল একটা ভূমিকা রেখেছিল। 47 সালে যখন পাকিস্তান হয়, দেশবিভাগের পর আমাদের 48 সাল থেকে আমাদের অস্তিত্ব রক্ষার জন্য বিশেষ করে ভাষার ক্ষেত্রে বিশাল একটা প্রেশার ক্রিয়েট করেছিল পশ্চিম পাকিস্তানিরা। সেই সময়ে আমাদের যে প্রবলেমগুলো সৃষ্টি হয়েছিল তার মধ্যে একটা হলো যে আমাদের ভাষা, স্যার যেটা বললেন, মায়ের ভাষায় কথা বলতে আমরা সবসময় স্বাচ্ছন্দ্য বোধ করি, এটা একেবারেই নির্দ্বিধায় বলা যায়। এই স্বাচ্ছন্দ্য বোধ করার ফলে আমাদের উপর যে একটা দাবি চাপিয়ে দিচ্ছে, আমরা কিন্তু 56% লোকে আমরা বাংলা ভাষায় কথা বলতাম পূর্ব পাকিস্তানে। সেই সময় পশ্চিম পাকিস্তানিরা তারা জোর করে এটা কিন্তু চাপিয়ে দিয়েছে। কায়দা আজম, মোহাম্মদ আলী জিন্নাহ, খাজা নাজিমুদ্দিন, নুরুল আমিন, তিনজনই কিন্তু এই এলাকাকে তারা কিন্তু প্রথমে হলো খুব ভালোভাবে দেখতেন না, আমাদেরকে একটু তুচ্ছ তাচ্ছিল্য করতেন। যে জাতীয়তাবাদের কথা আপনি বললেন, স্যার যেটা বললেন, ভাষার মধ্য দিয়ে আমরা শুধুমাত্র যে ভাষা রক্ষা করেছি তা না, সারা পৃথিবীতে আমরাই প্রথম জাতি যেটা ভাষা রক্ষার জন্য আমাদের যুদ্ধ করতে হয়েছে, আমাদের রক্ত দিতে হয়েছে। এটার প্রভাব সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। এর ভেতর দিয়ে অস্তিত্ব যখন আমরা রক্ষা করতে পেরেছি ভাষার, তখন আমরা কিন্তু সেটা একটা নতুন জাতীয়তাবাদ সৃষ্টি হয়েছে। সেই নতুন জাতীয়তাবাদের হাত ধরে আমরা কিন্তু 1971 সালে চলে আসি। 21-এর যে চেতনা, সেটা হলো মাথা নত না করা। সেখান থেকে আমরা ওটা প্রথম শিখেছি, মানে কারো কাছে আমরা মাথা নত করবো না। তারা কিন্তু পাকিস্তানে প্রথম শিক্ষা আন্দোলন যখন হয়েছিল সেখান থেকে এই শুরু হয়েছে। তারপর রেসকোর্স ময়দানের সেখানে হয়েছে, পল্টন ময়দানে হয়েছে, সবখানেই কিন্তু বলা হয়েছে যে বাংলা ভাষা রাষ্ট্রীয় ভাষা হতে পারবে না। আমরা কিন্তু তেমন কিছু চাইনি। আমরা কি চেয়েছি? আমরা চেয়েছি পাকিস্তানের যে ভাষা উর্দুর সাথে ইংরেজি আছে, তার পাশাপাশি একটা রাষ্ট্রীয় ভাষা হবে বাংলা। কারণ বাংলা এখানে 56% লোক পূর্ব বাংলায় কথা বলে, পূর্ব পাকিস্তানে কথা বলে। ফলে এই দেশের এবং ওই প্রদেশ দুটো মিলে যখন একটা দেশ, সে দেশের শুধুমাত্র পশ্চিম পাকিস্তানের আর দাবি সব তারা মেনে নেবে, আমাদের দাবি মানবে না, এটা কিন্তু হতে পারে না। দুটোর সমন্বয় কিন্তু একটা দেশ। সেটা কিন্তু আরেকটা আন্দোলন হয়েছে যখন আব্দুল মতিন, যিনি ভাষা সৈনিক, তিনি একটা বই লিখেছেন, আব্দুল মতিন, উনি কিন্তু সেই সংগ্রামে ছিলেন। ওই যে আন্দোলন হয়েছে, যখন তিনি এই আন্দোলনের শরিক হন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়েছিল সেই সময়ই, সেখানে উনি কিন্তু নেতৃত্ব দিয়েছিলেন। সেই বইতে তিনি বলেছেন, আমরা তো আর দেখিনি, আমরা পড়েছি, তিনি বলেছেন যে আমি তিল তিল করে এটাকে সংগঠনকে আমি গড়ে তুলেছি, কারণ আমরা দেখলাম অস্তিত্ব রক্ষার ক্ষেত্রে ভাষা যখন হারিয়ে যাবে তখন আপনি আর কথা বলতে পারবেন না। আপনি যখন কথা আপনার মধ্যে বলতে পারবেন না, আপনাকে কিন্তু স্বাভাবিক মনে হবে না, তখন নর্মাল মনে হবে, স্বাভাবিক নয়। যখন এই ভাষা দিয়ে আপনি সারা বিশ্বের মানুষকে একীভূত করবেন, দুই পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তানের মানুষকে একীভূত করার জন্য ভাষার, অর্থাৎ সেখানে বাংলা ভাষার কোনো বিকল্প ছিল না। 56% লোক বাংলা ভাষা কথা বলছে, ওখানে যে সবাই উর্দু বলছে কিন্তু তাও না। পশ্চিম পাকিস্তানের সব ভাষা কিন্তু উর্দু বলতো না, সেখানে কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজ আছে। আপনি যেটা বললেন, বেলুচিস্তান আছে, এক এক এলাকায় এক এক ভাষা আছে, সিন্ধু ভাষা আছে, তারা কিন্তু ছোটো ছোটো গোত্রে তারা কিন্তু কথা বলে। তাহলে ওরা যদি কথা বলতে পারে, আমাদের এই পূর্ব পাকিস্তানের 56% ভাষা যে মানুষ, তারা কেন কথা বলতে পারবে না? সেই 56% লোকে কিন্তু দাবি করেছিলেন যে ওদেরকে বাদ দিতে বলো নাই, শুধুমাত্র উর্দু ইংরেজির পাশাপাশি বাংলা যেন রাষ্ট্রীয় ভাষা হিসেবে থাকে। এই অস্তিত্ব রক্ষার ক্ষেত্রে যখন পূর্ব বাংলার মানুষ এক হলো, তখন আর পশ্চিম পাকিস্তানের শাসকরা একটু হলো নড়েচড়ে বসেছিল সেই সময়ই। এবং সেই দাবির প্রেক্ষাপটে যারা সেই সময় আন্দোলন করেছেন, মৌলানা ভাসানী, তর্কবাগীশ, এই যে অলিয়াহাত, এরা কিন্তু মিলে পুরো ভাষা সংগ্রাম পরিষদকে একটা সামনের দিকে এগিয়ে নিয়ে গিয়েছিল। এবং তারা মনে করেছেন এটা শুধুমাত্র প্রাদেশিক সরকার কিংবা তাদের যে এলাকার মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না, এটা জনগণের মাঝে ছড়িয়ে দিতে হবে। এবং জনগণ সেই সময়ে, বিশেষ করে ছাত্র সমাজ, একটা স্বতঃস্ফূর্ত দাবি নিয়ে সেই সময় একটা বিশাল ভূমিকা রেখেছিল। সেই বিশাল ভূমিকার কারণে তখনকার সময়ে কার্জন হলের সামনে যে সমাবর্তন করেছিলেন, স্পেশাল সমাবর্তন, সেখানে কিন্তু তিনি যখন এই কথাটা বললেন যে কায়দা আজম মোহাম্মদ আলী জিন্নাহ, তখনই কিন্তু সেখানে নো বলে একটা দাবি উঠেছিল। এবং সেখানে ওই আব্দুল মতিন, যিনি উনি সে সময় ওখানে ছিলেন, এবং সমস্ত ছাত্র জনতা এক হয়ে যখন এই বাংলা ভাষার পক্ষে জোরালো দাবি করেন, তখন কিন্তু সেখানে তিনি নমনীয় হয়েছেন। এবং সেটা তিনি বুঝেছিলেন যে এই দাবি একসময় আমাকে মেনে নিতেই হবে। এরপর থেকেই আমাদের বাংলা ভাষার অস্তিত্ব খুব সুদৃঢ় হয়েছে।
এবং এরপর থেকে আমাদের যে নতুন জাতীয়তাবাদের কথা স্যার বললেন, সেই নতুন জাতীয়তাবাদের হাত ধরেই আমরা ধীরে ধীরে আমাদের 1971 সালের দিকে আমরা এগিয়ে গিয়েছি। এই 71 সালে যে প্রেক্ষাপট, সেটা কিন্তু 52-এর একটা অস্তিত্বের বড় একটা অর্জন। রাইট। এই যে ভাষা আন্দোলনের দীর্ঘমেয়াদী প্রভাবটুকু বাংলাদেশের সংস্কৃতি বা রাজনীতি কিভাবে প্রভাব ফেলেছে, একদম দারুণভাবে বলেছেন। সংস্কৃতি তো দারুণ প্রভাব ফেলেছে, সাহিত্যে দারুণ প্রভাব ফেলেছে। আপনি জানেন যে 1952 সালের পর আমাদের যখন 1953 সালে একটা সংকলন বের হয়, যেটা হাসান হাফিজুর রহমান সম্পাদনা করেছেন 21শে ফেব্রুয়ারি, সেখানে 11 জন কবি আরও অনেকেই লিখেছেন। সেই কবিতাগুলো একটা স্পুলিংয়ের মতো কিন্তু সেই সময়ে জোরালো প্রভাব ফেলেছিল। তার মধ্যে প্রথম কবিতা লিখেন আমাদের মাহমুদ আলম চৌধুরী, নাম শুনেছেন, চট্টগ্রামের, কাটতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি। সেটা কিন্তু 23শে ফেব্রুয়ারি আমাদের লালদিঘির ময়দানে তার বন্ধু হারুনুর রশিদ সেটা কিন্তু পাঠ করেন এই লালদিঘির ময়দানে, এবং সে পাঠ করার পর সেটা কিন্তু কোহিনূর প্রেস থেকে প্রকাশিত হয়েছিল। চট্টগ্রামে একটা বিশাল ভূমিকা ছিল আমাদের এই ভাষা আন্দোলনের ক্ষেত্রে, এবং সেটা যখন সারা পাকিস্তান, পূর্ব পাকিস্তানে ছড়িয়ে পড়ে, তখন কিন্তু ওনার উপর হুলিয়াজারি করা হয়েছিল এই যে মাহমুদ আলম চৌধুরীর উপর। এই যে প্রভাব, এটা হলো সাহিত্যে গেল। সংস্কৃতিতে বলেন, সংস্কৃতি আমাদের গান, আমাদের সঙ্গীত, আমাদের যে কবিতা, আমাদের গল্প, উপন্যাস, সর্বক্ষেত্রে 21-এর একটা বিশাল প্রভাব পড়েছে। এবং আমরা যদি 21-এর সাহিত্যকে শুধু আলাদা করি, সেখানে দেখবেন একটা বিশাল সাহিত্যের ভাণ্ডার আমরা কিন্তু পেয়ে যাই এবং পেয়েছি। তার হাত ধরে কিন্তু আজকে যদি আমি সাহিত্যকে যদি আপনি সময় যে উন্নতি হয়েছে, সেই উন্নতির পেছনে 52-এর ভাষা আন্দোলনের ভূমিকা ছিল সবচেয়ে বেশি। এবং কালচারালি আমাদের যে ডেভেলপ হয়েছে, আমাদের পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান এক হয়েছে, আমরা কিন্তু সঙ্গীতে, আমাদের কবিতায়, আমাদের সাহিত্যে সবখানেই এই 21-এর একটা বিশাল প্রভাব পড়েছিল। একে পাশাপাশি রাজনীতিটা হয়েছে, জাতীয়তাবাদের কথা যেহেতু বললেন, রাজনীতিটা আসছে। রাজনীতি, আমি ছোট মানুষ, আমি সব দিক দিয়ে আমি আলোচনা করব না, শুধু এটুকুই আমি দেখেছি যে রাজনীতির একটা ব্যাপার হলো, রাজনীতিকে যদি আমি বিশ্লেষণ করি, হলো নীতি রাজা। আমরা একটা সমাজবদ্ধ পথ, যে নীতিতে কিন্তু সবাই এক থাকতে হবে। আমরা সে সময় দেখেছি শুধু ভাষা আন্দোলনকে কেন্দ্র করে একটা নতুন চেতনা কিন্তু শুরু হয়েছিল। আপনি জানেন যে 21-এর প্রথম রক্তপাত হয়েছিল 21-কে কেন্দ্র করে, বাঙালি জাতির মধ্যে প্রথম রক্তপাত, এবং সেই চেতনা দিন ধরে যেভাবে এগিয়েছে, সেটার হাত ধরে আমরা কিন্তু 71 সাল পর্যন্ত এগিয়েছি। এরপরে যে রাজনৈতিক যে প্রভাব এবং রাজনৈতিক যে আদর্শ এবং রাজনৈতিক যে অধিকার আদায়ের প্রথম যে লক্ষণ আমরা কিন্তু 21-এ দেখেছি, সেই অধিকার আদায়ের যে লক্ষ্যে আমরা 71 সাল পর্যন্ত এগিয়ে গিয়েছি। এবং 21 আমাদের শিখিয়েছে যেটা আমি আগে বলেছি, মাথা নত করা চলবে না, কার কাছে? অন্যায়ের কাছে। সেই শিক্ষা আমরা দিয়েছি। এখনো কিন্তু পাকিস্তান সেই দিনগুলোর কথা নতুনভাবে কিন্তু স্মরণ করে, এবং তারা কিন্তু বুঝে যে বাঙালি জাতিকে ঠেকিয়ে রাখা যাবে না, এবং সেটা 21 আমাদেরকে হাত ধরে বিশাল একটা ব্যাপার এগিয়ে নিয়ে গেছে। রাজনীতির ক্ষেত্রে আরেকটা কথা আমি বলতে চাই, তখন কিন্তু সবাই মিলে কিন্তু একটা প্ল্যাটফর্মে ছিল, রাজনৈতিকের মধ্যে কোনো ভেদাভেদ বিভক্তি ছিল না। এই বিভক্তি না থাকার কারণে, রাজনৈতিক ভেদাভেদ না থাকার কারণেই 21 একমাত্র প্ল্যাটফর্ম, যেটাকে আমরা বলি সকল ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা একই কাতারে এসে দাঁড়িয়েছিলাম সেই সময়, শুধু ভাষার লড়াইয়ের জন্য। ঐক্য যেটা আমাদের মধ্যে অনেক সময় ছিল না, কিন্তু 21-এর চেতনা আমাদেরকে ঐক্যবদ্ধ করতে বিশাল একটা ভূমিকা রেখেছিল। পাল্টে যাচ্ছে প্রতিদিন, জলে কিংবা স্থলে, প্রবল সম্ভাবনায়, ঊর্ধ্বপানে, নির্ভাবনায়। সেই সম্ভাবনাকে শক্তিশালী করতে, দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করতে, নিরাপত্তার প্রতিশ্রুতি। HM Steel Expert B500 CWR। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এলো HM Steel। অভিজ্ঞ কর্মী বাহিনী, প্রতি স্তরে যত্ন। HM Steel Expert B500 CWR। স্বাধীনতা এনেছি, স্বাধীনতা রাখবো, শক্ত হাতে গড়বো দেশ। দৃঢ়, মজবুত, শক্তিতে অটুট। HM Steel। বাবা, মা, দেয়ালটা চটা, মেঝেটাও ফাটা, দেখি এদিকে দাও তো। ছাদখানা যাতা, এবার বাড়িটা কর। আগে ভাবি যাই। জীবনে নাই সুর, ছাদ খসে স্বপ্ন দূর। বাড়ি বানাবো কোন সিমেন্ট দিয়ে?
নিশ্চিন্তে ডায়মন্ড এক্সট্রিম। বিশ্বের 150টিরও বেশি দেশে যে সিমেন্ট ব্যবহার হচ্ছে সেই একই মানের সিমেন্ট ডায়মন্ড এক্সট্রিম। কষ্টের টাকায় বানানো বাড়ি সুরক্ষিত হবে তো? অবশ্যই। ব্রিজ, হাইরাইজ বিল্ডিং, ফ্লাইওভারের মতো বড় নির্মাণে ডায়মন্ড এক্সট্রিম বিশেষভাবে উপযোগী। ইউরোপিয়ান নর্ম অনুযায়ী প্রস্তুত ডায়মন্ড এক্সট্রিম সিমেন্ট এখন বিদেশেও রপ্তানি হচ্ছে। ডায়মন্ড এক্সট্রিম, পাওয়ারফুল গ্লোবাল সিমেন্ট। পাল্টে যাচ্ছে প্রতিদিন, জলে কিংবা স্থলে, প্রবল সম্ভাবনায়, ঊর্ধ্বপানে, নির্ভাবনায়। সেই সম্ভাবনাকে শক্তিশালী করতে, দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করতে, নিরাপত্তার প্রতিশ্রুতি। HM Steel Expert। HM Expert B500 CWR। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এলো HM স্টিল। অভিজ্ঞ কর্মী বাহিনী, প্রতি স্তরে যত্ন। HM স্টিল এক্সপার্ট B500 CWR। স্বাধীনতা এনেছি, স্বাধীনতা রাখবো, শক্ত হাতে গড়ব দেশ। দৃঢ়, মজবুত, শক্তিতে অটুট HM স্টিল। বাবা, মা, দেয়ালটা চটা, মেঝেটাও ফাটা, দেখি এদিকে দাও তো। চাঁদখানা যাতা, এবার বাড়িটা কর। আগে ভাবি যাই। জীবনে নাই সুর, ছাদ খসে স্বপ্ন দূর। বাড়ি বানাবো কোন সিমেন্ট দিয়ে? নিশ্চিন্তে ডায়মন্ড এক্সট্রিম। বিশ্বের 150টিরও বেশি দেশে যে সিমেন্ট ব্যবহার হচ্ছে সেই একই মানের সিমেন্ট ডায়মন্ড এক্সট্রিম। কষ্টের টাকায় বানানো বাড়ি সুরক্ষিত হবে তো? অবশ্যই। ব্রিজ, হাইরাইজ বিল্ডিং, ফ্লাইওভারের মতো বড় নির্মাণে ডায়মন্ড এক্সট্রিম বিশেষভাবে উপযোগী। ইউরোপিয়ান নর্ম অনুযায়ী প্রস্তুত ডায়মন্ড এক্সট্রিম সিমেন্ট এখন বিদেশেও রপ্তানি হচ্ছে। ডায়মন্ড এক্সট্রিম, পাওয়ারফুল গ্লোবাল সিমেন্ট। 1971 সালের কথা বললেন আপনি, যে 24-এর গণ অভ্যুত্থান বলো, সেটা কিন্তু 21 থেকে শিক্ষা না? আপনার কি মনে হয় না? অনেক শিক্ষা, একদম ঠিক, অনেক একদম একই কথা বলেছেন। সেখান থেকে শিক্ষা, অর্থাৎ 21 আমাদের যেটা শিখিয়েছে যে একীভূত হতে হবে এবং একতাবদ্ধ হতে হবে। এই ব্যাপারটা আপনি 24-এর কথা বললেন, সেখানে আসছি। স্বাধীনতার পর থেকে, আমি স্বাধীনতা আগে বললাম, স্বাধীনতার পর থেকে এই বাংলা ভাষার উন্নয়নে আসলে যথাযথ কাজ হয়েছে কিনা? এটা যদি আপনি বলেন যথাযথ কাজ অনেক ক্ষেত্রে হয়তো হয়েছে, অনেক ক্ষেত্রে হয়নি। আমি এই জন্য বলবো যে সাহিত্য যেভাবে এগোনোর কথা ছিল আমাদের, কবিতা যেভাবে গিয়েছে, গল্পে যেভাবে এগোনোর কথা হতো, গল্পে সেরকম হয় নাই, উপন্যাসে সেরকম হয় নাই। এক্ষেত্রে যে ভাষার সংকট তা কিন্তু না। ভাষার মধ্যে একটু আমাদের অনেক পরিবর্তন হতে হয়েছে। আমাদের ভাষাটা সমৃদ্ধ করার ক্ষেত্রে অত তৎসম, তদ্ভব, দেশি বিদেশি অনেক শব্দ আমরা নিয়েছি। এরপর আমাদের শব্দটাকে, আমাদের ভাষাকে প্রাঞ্জল করার জন্য, সহজ করার জন্য বাংলা একাডেমি অনেক পদক্ষেপ নিয়েছিলেন দীর্ঘদিন ধরে। বাংলা ব্যাকরণে এখনো কিন্তু আমাদের প্রবলেম আছে। বাংলা ব্যাকরণকে নতুন করে সাজানোর জন্য যতটুকু কাজ করার কথা হয়তো সেভাবে হয়নি। সাহিত্যের ক্ষেত্রে কিন্তু তাই। এবং বাংলা ভাষাকে উন্নত করতে গিয়ে যতগুলো সম্ভব আমাদের সব ক্ষেত্রে যদি বাংলা ভাষার প্রচলনটা চালু থাকতো, তাহলে আমাদের আর কোনো সমস্যা হতো না। যেমন এখনও আমরা প্রতি বছর শুধুমাত্র 21শে ফেব্রুয়ারি আসলেই আমরা বলি যে সব কানে সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন চালু করতে হবে। এটা অনেক সময় শুধুমাত্র মুখের মধ্যে সীমাবদ্ধ ছিল, কথার মধ্যে সীমাবদ্ধ ছিল, বক্তৃতার মধ্যেই সীমাবদ্ধ ছিল, কিন্তু একেবারে ব্যাপকভাবে অফিস আদালতের চর্চা কিন্তু তেমন হয়নি। আমরা এখনো যে লিখি কোথায়, সুপ্রিম কোর্টে ভাষা কিন্তু এখন ইংরেজি। আমাদের স্যার আছেন ডাক্তার, স্যাররা কিন্তু এখন ইংরেজি লিখেন, ওরা তো বা প্রেসক্রাইব করতে হয়, তার কারণ ওষুধের নাম কিন্তু এরকমই। তাহলে এই ক্ষেত্রটা যদি আমাদের আরও সময় লাগবে, বাংলায় যখন আমি ওষুধ লিখবো, আমি যদি কোর্টে যখন আমি রায় লিখবো সে বাংলায়, তখন কিন্তু সেটা ধীরে 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 সাধারণ মানুষের কাছে পৌঁছে যাবে। আমরা কিন্তু অনেক সময় দেখে যায় রায় কি লিখছে, একজন মানুষ যখন রায়টা পড়ে, শিক্ষিত মানুষ অনেক সময় বুঝতে পারে না ভালোভাবে। আর কোর্টের ল্যাঙ্গুয়েজ কিন্তু আলাদা, ভাষাগত কিন্তু ব্যাপার আছে। আর আমাদের প্রথম দিকে যে ভাষা আমরা পেয়েছিলাম সে ভাষাটা কিছুটা ছিল জটিল, এখন আস্তে 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 থেকে সহজ হচ্ছে। আপনি যদি আমার চর্যাপদের কথা চিন্তা করেন, 650 থেকে 1200 চর্যাপদের যে আদি ভাষা, সে কিন্তু আমাদের চট্টগ্রামের 2-1টি শব্দ আমি কিন্তু পেয়েছি চট্টগ্রামের। যেমন উজু শব্দটা আছে, উজু মানে রিজু, সোজা। এইগুলো নিয়ে অনেক সময় কাজ হয়নি, কিন্তু আমরা গৌরবের একজন অধিকারী হতে পারি যে চর্যাপদের ভাষা নিয়ে। তখনকার ভাষা আর এখনকার ভাষা আকাশ পাতাল পার্থক্য। আমাদের বঙ্কিমচন্দ্র বলেছেন রচনার শিল্পগুণে যে সাহিত্যকে যদি আপনি ভাষাকে সহজ না করেন, সে সাহিত্য মানুষের মাঝে স্থান পাবে না। প্রমোদ চৌধুরী একই কথা বলেছেন। কিন্তু দেখা যায় আমাদের অনেক শব্দ ওই সময়ে যে কঠিন কঠিন শব্দগুলো ছিল সেগুলো কিন্তু প্রাঞ্জল অনেক শব্দ হয়েছে।
আমি দুগ্ধ পরিবর্তে দুধ হয়েছে, পুষ্পর পরিবর্তে ফুল হয়েছে। আমাদের সহজ শব্দ যদি আমরা ব্যবহার করি তাহলে বাংলা ভাষার প্রচলন, বাংলা ভাষার চর্চাটা আরও বেশি ত্বরান্বিত হবে। যে জাতি গর্ববোধ করে, যে জাতির ভাষার জন্য রক্ত দিয়েছে, সেই জাতি আবার ইংলিশে যে আপনি কথা বললেন কোর্টের রায় লিখে ইংলিশে বিভিন্ন জায়গায় বিশেষ বিশেষ জায়গায় কিন্তু এখন ইংরেজি প্রচলন। এটা আসলে যে একটা মাত্র জাতি, এই বাঙালি জাতি ভাষার জন্য আমরা কেন পুরো স্তর বাংলা ভাষাতে ফিরে দিতে পারছি? এর কারণ হলো আমাদের পরিভাষা। আপনি মনে করেন মোবাইলকে আপনি মোবাইল হিসেবে চিনছেন, মোবাইলের একটা বাংলা টার্ম আছে মুঠোফোন। আপনি মুঠোফোনকে কিন্তু চর্চায় আপনি ব্যবহার করছেন না। এরকম অনেক বাংলা শব্দ আমরা কিন্তু এখনও অনেক শব্দ আছে যে শব্দগুলো আমরা ব্যবহার করি না। এই ব্যবহার না করার ফলে আমাদের শব্দগুলো তো কেবল অভিধানে আছে। উদাহরণস্বরূপ একটা আমি কথা বলতে পারি বিরিয়ানি। বিরিয়ানি শব্দটা ফার্সি শব্দ, কিন্তু বিরিয়ানির একটা বাংলা আছে। এই বাংলাটা আমরা কখনো ব্যবহার করি না। বিরিয়ানির বাংলা হলো পলান্ন, পল মিশ্রিত অন্ন, পল মানে মাংস। তাহলে পলান্ন নিয়ে যখন আপনি কোনো হোটেল রেস্টুরেন্টে গিয়ে বলেন আমাকে 1 প্লেট পলান্ন দেন, উনি কিন্তু আপনাকে ভালো মানুষ মনে করবে যে কোত্থেকে আসছেন এরকমই মনে করবে। অর্থাৎ ওনার ধারণা নেই এই যে একটা বিরিয়ানির বাংলা শব্দ আছে। এই চর্চা না করতে করতে বাংলা শব্দগুলো কেবল ডিকশনারি মানে আমার অভিধান কেন্দ্রিক এটা ভিতরে রয়ে গেছে। ভাষার প্রধান কাজ হলো চর্চা। স্যার যেটা বললেন, আমাদের কিন্তু গবেষণা করে দেখা গেছে আমাদের প্রায় 70% কাছাকাছি আমরা কিন্তু বডি ল্যাঙ্গুয়েজের কথা বলি। ক্রিকেটের পুরো ভাষাটা কিন্তু বডি ল্যাঙ্গুয়েজের। ক্রিকেটের ভাষা আপনি দেখবেন মাঠে বডি ল্যাঙ্গুয়েজ আমরা যেভাবে ব্যবহার করি, কিন্তু সেভাবে আমরা বাংলা ভাষার শব্দগুলোর শুধুমাত্র চর্চার অভাবে আমরা ব্যবহার করি না, করতে পারি না। আপনি বলেন অনেক শব্দ আছে, উদ্বন্ধন একটা শব্দ আছে, উদ্বন্ধন। উদ্বন্ধন মানে ফাঁসি, ফাঁসিও কিন্তু ফার্সি শব্দ, বাট আমরা কিন্তু ফাঁসি ব্যবহার করছি, উদ্বন্ধন আমরা ব্যবহার করছি না। হ্যাঁ না, এই ফার্সি মানে হলো আপনার পশতু, অর্থাৎ ইরানের যে এলাকায় যে ভাষা। তাহলে আমরা ব্যবহার করছি কোনটা? ওই যে ফাঁসিটা। কিন্তু ফাঁসির যে বাংলা আছে উদ্বন্ধন, এটা আমরা ব্যবহার করছি না। এরকম শুধু ব্যবহার না করার ফলে ওই যে বললাম শব্দগুলো চর্চা না হওয়ার কারণে আমরা যে বাঙালি, আবার বাংলা শব্দ কিন্তু আমরা চিনতে পারছি না। চিনতে না পারার কারণে আমি সেটা ব্যবহারও করতে পারছি না। আবার আমি যে প্রয়োগ করব সেই প্রয়োগের ক্ষেত্র আমি তৈরি করিনি। আমি যদি ওই যে বললাম আপনারা যদি বিরিয়ানি শব্দটা গিয়ে হোটেলে বলেন, ওরা আপনাকে কিন্তু বিরিয়ানি না জানেন এটা মনে করবে। মনে করেন আপনি একজন ফল, চিটাঙ্গা ভাষায় আপনি যখন পলান্ন বলবেন, ওরা মনে হয় আমরা ফল আসছি মাল্লাকে। ব্যাপারটা কিন্তু এরকমই বলবো। ওরা কিন্তু শব্দটা জানে না, এবং আমি যে জানি সেটা আবার ওরা জানে না। এবং এই না জানার কারণে, অর্থাৎ এই দুই গ্যাপের কারণে ভাষার যথাযথ চর্চা হচ্ছে না। বাংলা ভাষার অনেকগুলো শব্দ, অধিকাংশ শব্দ আমরা এখনো বুঝতে পারি না, আমরা প্রয়োগ করতে পারি না। সেই ক্ষেত্রটুকু আমরা এখনো পাচ্ছি না। এটা কি এখনো আমরা কি এই জায়গায় আমরা কি আগামী 10 বছর পরে এসে কি চর্চা করবো নাকি? না, এটা আমাদের শুরু করতে হবে। এই কারণে আমি এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ, 4th শিল্প বিপ্লব আমরা পড়েছি, সেখানে আমাদের বাংলা ভাষার চর্চাটাকে অব্যাহত রাখতে হবে, গতিশীল করতে হবে। আপনি যখন একটা শব্দ ব্যবহার করছেন যে সাস্টেনেবল, এটা আমরা ব্যবহার করছি কি টেকসই। হ্যাঁ, তো টেকসই প্রযুক্তি ব্যবহার করছি আমরা, ইনফরমেশন আছে, তথ্য আছে, কেমন টেকনোলজিকে আমরা প্রযুক্তি হিসেবে ব্যবহার করছি। এই শব্দগুলো এভাবে আসছে। এভাবে এসে যখন আমি মনে করেন আমি প্রযুক্তি শব্দটা ব্যবহার করছি, টেকনোলজি ব্যবহার করছি না, আমি মোবাইল ব্যবহার করছি, মুঠোফোন ব্যবহার করছি না। যদি এরকম হয়ে থাকে, তা আমি যদি মুঠোফোন ব্যবহার করতাম, যদি মোবাইল ব্যবহার না করতাম, তাহলে এটা আমাদের একটু সময় লাগতো। ভাষার কাজ হলো কিন্তু দ্রুত, একজন আরেকজনের সাথে কমিউনিকেট যেন দ্রুত করতে পারে। ফলে পাঠক বা লেখক বা যিনি কথা বলছে তিনি মনে করছে আমার মুঠোফোনের চেয়ে মোবাইলের বেশি স্বাচ্ছন্দ্য ফিল করি, কারণ আমি আবার মুঠোফোন বলবো, এই মুঠোফোন মানে মোবাইল, এটা আমাকে বলে দিতে হবে, এরকম ব্যাপারগুলো যেন না থাকে। শুধুমাত্র এই চর্চাটা আমি এই জন্য বললাম, ওটা যখন সকল ক্ষেত্রে হবে, সেখানে যখন আমার পাঠ্য বইয়ে থাকবে, সিলেবাসে অন্তর্ভুক্ত হবে, তখন কিন্তু আমি ওই একেবারে নর্মালি ওই শব্দটা যখন আমি বলবো, তখন সেটা যাকে বলবো সেও বুঝবে। আবার আমি যখন কমিউনিকেট করতে যাব, মানে যোগাযোগ করতে যাব দুজনের মাঝখানে, সেখানে কিন্তু তো দুজনকে বুঝতে হবে। এই বুঝার ব্যাপারটা, ক্ষেত্রটা, পরিধিটা বাড়াতে হবে। এবং সেটা আমার মনে হচ্ছে যেন পাঠ্যপুস্তক থেকে শুরু করে একেবারে পড়াশোনার মধ্য দিয়ে চর্চাটা যদি আস্তে আস্তে দিতে হয়, সেটা স্বাভাবিক হবে, সময় লাগবে আমাদের। আমরা এখন এই যে বাংলা ভাষার চেয়েও ইংরেজি ভাষা বা অন্যান্য ভাষার প্রতি একটু স্বাচ্ছন্দ্য বোধ করি, মানে একটা স্ট্যান্ডার্ড বা স্মার্টনেস চলে আসছে এ ব্যাপারে। এটা কি মনে হয় না যে আমার ভাষা, মায়ের ভাষাটাকে অবজ্ঞা করা? অবজ্ঞা এটা সরাসরি মনে করাটা ঠিক হবে না। এই কারণে যে অবজ্ঞা নয়, আমরা যে ভাষায় কথা বলছি এটা অবজ্ঞা না। আমি আমার মায়ের ভাষা ভালোবাসি, আমি তো এই ভাষার চেয়ে অন্য ভাষাটাকে আমি খুব প্রাধান্য, সেটা আমি আগে বলেছি, পরিভাষার কারণে আমি অন্য ভাষাকে কেন প্রাধান্য দিচ্ছি, কারণ এই ভাষা আমি যাকে বলবো, যে শব্দটা আমি বলবো, সেই শব্দটা তো উনি বুঝবেন না। না বোঝার কারণে এই যে বুঝার ক্ষেত্রটা আমাকে আগে তৈরি করতে হবে। এই কারণে প্রত্যেকের মধ্যেই মাতৃভাষার প্রতি একটা আলাদা দরদ আছে,
এটা কিন্তু মনে রাখতে হবে। একটি রাষ্ট্রীয় পর্যায়ে দায়টাকে আসলে দেওয়া যায় কিনা? রাষ্ট্রীয় পর্যায়ে দায়িত্ব আমি সরাসরি বলতে পারবো না। এখানে যে রাষ্ট্রীয় পর্যায়ে সব ক্ষেত্রে একটা সীমাবদ্ধতা আছে, তাদের যে পলিসি আছে, পলিসির বাইরে তো আমরা যেতে পারছি না। ওনার যে পলিসি, তারা তো রিসার্চ সেন্টার করতে পারে। রিসার্চ সেন্টার করতে পারে, হ্যাঁ এটা করতে পারে, রিসার্চ সেন্টার করতে পারে, আমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত করতে পারে, এবং প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে এর জন্য আলাদা বাজেট হতে পারে। কিন্তু শিক্ষার ক্ষেত্রে আপনি দেখেন বাজেট সবচেয়ে কম, শিক্ষার ক্ষেত্রে বাজেট কম, সবচেয়ে কম এখনো পর্যন্ত। শিক্ষার ক্ষেত্রে যদি বাজেট বাড়ানো যায় তো আমরা প্রকল্প নিতে পারবো। কিছুদিন আগে শ্রীলঙ্কার একটা শিক্ষা নিতে আপনি দেখেন যে শ্রীলঙ্কায় শিক্ষার জন্য বাজেট করছে, আলাদা 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 বাজেট করেছে। প্রাইমারি কত, হাই স্কুল কত, কলেজ কত, বিশ্ববিদ্যালয় কত, গবেষণায় কত, আলাদা বাজেট করা হয়েছে। এবং সেখানে শিশুদের পুষ্টির মানের জন্য আলাদা বরাদ্দ রাখা হয়েছে। আপনি যেটা বলেন ল্যাঙ্গুয়েজের জন্য বাংলা একাডেমি আমাদের আছে। বাংলা একাডেমি যে কাজগুলো করে যাচ্ছেন, তার সমৃদ্ধি, তার যে এই অবকাঠামো, তার যে উন্নয়নের ধারা, সেগুলো আরও ব্যাপকভাবে বাড়াতে হবে। এই জন্য কিন্তু বাজেট রাখতে হবে। বাজেট না রাখলে হবে না। যেমন আমাদের ব্যাকরণ এখনও আমরা যখন পড়াতে যাই আমরা কিন্তু প্রশ্নের সম্মুখীন হই। অর্থাৎ মনে করি আমি সমাসও পড়াচ্ছি, এই সমাস দুটো দেখা যায়, দুটো জায়গায় আছে, তাহলে আমি কোন সমাস দেবো, এই প্রশ্নের সম্মুখীন আমরা হই। কিন্তু আমরা যথাযথ চর্চার মাধ্যমে সেটা আমরা বোঝানোর চেষ্টা করি। আমি যখন দুটো শব্দ পড়াই, যে স্যার আমাকে বলে যে এটা হলো তৎসম শব্দ বা এটা অতৎসম শব্দ, এটা হলো তৎপুরুষ সমাস, এটা হলো অব্যয়ভাব সমাস, কিন্তু দেখা যায় কাছাকাছি হয়। কাছাকাছি হওয়ার ফলে কিন্তু বইতে যা আছে আমরা সেভাবে পড়িয়ে যাচ্ছি। এই জন্য ব্যাপক গবেষণা দরকার। সেখান থেকে অনেক শব্দ আমাদের কি দিতে হবে, বাদ দিতে হবে, এবং যেগুলো বাদ দেওয়া দরকার সেগুলো একটা জায়গায় নিয়ে আসতে হবে। এখন যেমন বাংলা বানানোর ক্ষেত্রে প্রচুর কাজ হয়েছে। এখন আমরা বাংলা বানান পড়াই যে রস্বইকে দীর্ঘ, রস্ব দীর্ঘ। এক্ষেত্রে দেখা যায় যেখানে রস্বইকে দীর্ঘের ক্ষেত্রে অর্থের কোনো পরিবর্তন হবে না, সেখানে এখন সব রস্বইকে লিখতে বলছে, সব রস্যকে লিখতে বলছে, রস্বইকার আর রস্য উকার, দীর্ঘর ব্যবহার সেখানে কমিয়ে আনতে বলা হয়েছে। যেখানে র্যাফ এবং ব্যঞ্জনবর্ণ রয়েছে সেগুলোর জায়গায় শুধুমাত্র র্যাফ ব্যবহার করতে বলছে, ডাবল ব্যঞ্জনবর্ণ হবে না। যেমন কর্ম একটা শব্দ ছিল, ক ময় ম রেফ, এখন আমরা সেখানে একটা ম দিচ্ছি, কর্ম। কার্যালয় আগে ক আকার অন্তঃস্থীয় জয় রেফ জফলা আকার দিয়ে ল অন্তঃস্থীয় লিখতে, এখন জফলা বাদ দিয়েছে, রেফ থাকলে জফলা হবে না। এই যে একটা হচ্ছে, এই আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু এটা আস্তে আস্তে শব্দ যেমন প্রাঞ্জল সহজ হবে, ভাষার চর্চাটাও তত বাড়বে। পাল্টে যাচ্ছে প্রতিদিন, জলে কিংবা স্থলে, প্রবল সম্ভাবনায়, ঊর্ধ্বপানে, নির্ভাবনায়। সেই সম্ভাবনাকে শক্তিশালী করতে, দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করতে, নিরাপত্তার প্রতিশ্রুতি। HM Steel Expert। HM Expert B500 CWR। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এলো HM স্টিল। অভিজ্ঞ কর্মী বাহিনী, প্রতি স্তরে যত্ন। HM Steel Expert B500 CWR। স্বাধীনতা এনেছি, স্বাধীনতা রাখবো, শক্ত হাতে গড়ব দেশ। দৃঢ়, মজবুত, শক্তিতে অটুট HM স্টিল। বাবা, মা, দেয়ালটা চটা, মেঝেটাও ফাটা, দেখি এদিকে দাও তো। ছাদখানা যাতা, এবার বাড়িটা কর। আগে ভাবি যাই। জীবনে নাই সুর, ছাদ খসে স্বপ্ন দূর। বাড়ি বানাবো কোন সিমেন্ট দিয়ে? নিশ্চিন্তে ডায়মন্ড এক্সট্রিম। বিশ্বের 150টিরও বেশি দেশে যে সিমেন্ট ব্যবহার হচ্ছে সেই একই মানের সিমেন্ট ডায়মন্ড এক্সট্রিম। কষ্টের টাকায় বানানো বাড়ি সুরক্ষিত হবে তো? অবশ্যই। ব্রিজ, হাইরাইজ বিল্ডিং, ফ্লাইওভারের মতো বড় নির্মাণে ডায়মন্ড এক্সট্রিম বিশেষভাবে উপযোগী। ইউরোপিয়ান নর্ম অনুযায়ী প্রস্তুত ডায়মন্ড এক্সট্রিম সিমেন্ট এখন বিদেশেও রপ্তানি হচ্ছে। ডায়মন্ড এক্সট্রিম, পাওয়ারফুল গ্লোবাল সিমেন্ট। পাল্টে যাচ্ছে প্রতিদিন, জলে কিংবা স্থলে, প্রবল সম্ভাবনায়, ঊর্ধ্বপানে, নির্ভাবনায়। সেই সম্ভাবনাকে শক্তিশালী করতে, দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করতে, নিরাপত্তার প্রতিশ্রুতি। HM Steel Expert। HM Expert B500 CWR। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এলো HM স্টিল। অভিজ্ঞ কর্মী বাহিনী, প্রতি স্তরে যত্ন। HM Steel Expert B500 CWR। স্বাধীনতা এনেছি, স্বাধীনতা রাখবো, শক্ত হাতে গড়ব
মজবুত শক্তিতে অটুট HM স্টিল। বাবা, মা, দেয়ালটা চটা, মেঝেটাও ফাটা, দেখি এদিকে দাও তো। ছাদখানা যাতা, এবার বাড়িটা কর। আগে ভাবি যাই। জীবনে নাই সুর, ছাদ খসে স্বপ্ন দূর। বাড়ি বানাবো কোন সিমেন্ট দিয়ে? নিশ্চিন্তে ডায়মন্ড এক্সট্রিম। বিশ্বের 150টিরও বেশি দেশে যে সিমেন্ট ব্যবহার হচ্ছে সেই একই মানের সিমেন্ট ডায়মন্ড এক্সট্রিম। কষ্টের টাকায় বানানো বাড়ি সুরক্ষিত হবে তো? অবশ্যই। ব্রিজ, হাইরাইজ বিল্ডিং, ফ্লাইওভারের মতো বড় নির্মাণে ডায়মন্ড এক্সট্রিম বিশেষভাবে উপযোগী। ইউরোপিয়ান নর্ম অনুযায়ী প্রস্তুত ডায়মন্ড এক্সট্রিম সিমেন্ট এখন বিদেশেও রপ্তানি হচ্ছে। ডায়মন্ড এক্সট্রিম, পাওয়ারফুল গ্লোবাল সিমেন্ট। ছাত্রদের পক্ষ থেকে এরকম মেসেজ আপনি শুনতে পান কিনা যে আসলে ইংরেজি গ্রামারের চেয়ে, ইংরেজি ব্যাকরণের চেয়ে বাংলা ব্যাকরণটাকে অনীহা প্রকাশ করছে, তারা বাংলা ব্যাকরণটাকে তারা খুব বুঝতে পারে না, বা এই সাবজেক্ট নিয়ে তারা পড়াশোনা করতে চায় না, বা এটা কোনোভাবে অ্যাভয়েড করতে চায় ছাত্রদের। এবং আমরা পেয়েছি এটা নিশ্চিত যে ম্যাক্সিমাম এটা বলে, আপনি যেটা বললেন, অনেকে বলে হ্যাঁ ইংরেজি বাংলা কঠিন, কিন্তু ভুল হয়। একটা শুদ্ধ বাক্য গঠনে তারা ভুল করে। কেন? আমি যখন কথা বলি তখন ভুল নাই, কথা বলে সমস্যা নেই। কি যখন আমরা এটা লিখিত থাকবে তখন কিন্তু এটা আপনার একটা যে পদক্রম আছে, বাক্যের পদক্রম আমাকে মানতে হবে। খাই ভাত, আমি খাই ভাত, এটা আপনি বুঝছেন আমি কি বলছি, কিন্তু লিখতে গেলে আমি ভাত খাই, এভাবে লিখতে হবে। এই ব্যাপার ছাড়াও ব্যাকরণের যে আমি যেগুলো বললাম, বানান সমস্যা, ব্যাকরণ সমস্যা, এগুলো নিয়ে ছাত্রছাত্রীরা আমাদের প্রশ্ন করে, এবং দেখা যায় সেখানে তারা তখন ইংরেজিটাকে কি করে, প্রাধান্য দেয়, যেন ইংরেজি সহজ। আপনি যেটা বললেন, অনেক সময় দেখা যায় ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রটা আপনি যখন উচ্চশিক্ষায় যাবে, আমাদের শিক্ষার্থীরা যায়, আমাদের স্যার আছেন ব্যাকরণ যেভাবে যত্ন সহকারে রপ্ত করতেছে সে এবার শিখতে চায় বাংলা ব্যাকরণ না, ওখানে তো মনে করেন আকারিকার নাই, হ্রস্ব বা দীর্ঘ নাই, ওখানে সব আপনার সিলেবাল যেটা আছে সেটা আপনার বর্ণ দিয়ে শেষ হয়ে যাচ্ছে। এখানে তো অনেকগুলো ব্যাপার আছে, আর ওখানে একটা মোটামুটি একটা ধারাবাহিক আছে। এখানে কিন্তু সেটা একটু কম, না এটা আমি বলবো না কম, তবে বাংলা বর্ণমালা কিন্তু আধুনিক। আমাদের বাংলা বর্ণমালা আধুনিক, আমরা যেভাবে পড়াই, ক ক গ গ উঁর সাথে দেখবেন ক ক গ গর সাথে কেবল উঁ যুক্ত হবে, এটা কিন্তু আমরা সেভাবে পড়াইনি প্রাইমারি লেভেলে। চ চ জ জ ইয়, এই চারটি বর্ণের সাথে কেবল ইয় যুক্ত হবে। ত ত দ দ দন্তন্য, ত ত দ দর সাথে কেবল দন্তন্য যুক্ত হবে। আপনি বানান যুক্ত বর্ণগুলো দেখবেন। ঠিক এভাবে যদি আমরা ওই প্রাইমারি লেভেল হাই স্কুলের পড়ানো হতো, তাহলে কিন্তু আর কোনো সমস্যা হতো না। যেমন উচ্চারণটা এখন আমাদের ইন্টারমিডিয়েট লেভেলে পড়ানো হয় উচ্চারণ। আপনি যখন উচ্চারণ ভুল হবে, আমরা বানানো ভুল হবে। চট্টগ্রামের অনেক ছেলেমেয়েরা বানান ভুল করে শুধুমাত্র কি কারণে? উচ্চারণের কারণে, অশুদ্ধ উচ্চারণ কারণে। ধন্যবাদ জনাব আব্দুল সালাম, আপনার কাছে আমরা আবারও আসবো। অধ্যাপক ডাক্তার শফিউল হাসান আপনার কাছে আসে। আসলে আমি একটু জানতে চাই, যেটা বড় প্রশ্ন, একটা মায়ের ভাষার জন্য এত আন্দোলন, এই ভাষাটা, এই বাংলা ভাষাটা সরকারি এবং বেসরকারিভাবে বা কর্পোরেট লেভেলে এই ভাষা কতটুকু ব্যবহার হচ্ছে? যে আমি যে বাংলার চর্চা না করি তাহলে তো আমি এগোতে পারবো না। আপনি যদি চিন্তা করেন যে প্রশ্নটা আপনি করলেন যে কতটুকু কাজ হচ্ছে কর্পোরেট বা অন্যান্য জায়গায়, ইংরেজি ভাষা তো দীর্ঘদিনে আগের ভাষা, প্রতিষ্ঠিত একটা ভাষা এবং ইন্টারন্যাশনাল একটা ল্যাঙ্গুয়েজ দীর্ঘদিন থেকে। ওরা চর্চা করতে করতে একটা গ্রহণযোগ্যতা পেয়ে গেছে, যার ফলে যে কোনো জায়গায় ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজের কারণে এটা কমিউনিকেশনের জন্য এটাকে প্রাধান্য দেওয়া। আর আমাদের দেশে যদি চিন্তা করেন, এখনও যদিও আমরা সংগ্রাম করেছি, যেই বাংলা ভাষার সংগ্রামের মাধ্যমে ধাপে ধাপে যে বিদ্রোহ হলো, তৎকালীন পাকিস্তান আমলে যে জেনারেল যে ছিলেন, তার বিরুদ্ধে আন্দোলন হলো, আইয়ুব খান, গণবিস্ফোরণ হলো, তারপরে 70 নির্বাচন, 71 যে স্বাধীনতা। তাহলে আমরা যদি চিন্তা করি আমাদের শুরু কোথায়, আমাদের শুরু কিন্তু বায়ান্নর ভাষা আন্দোলন দিয়ে, তারপরে কিন্তু আমরা স্বাধীনতা পেয়েছি, জাতীয়তাবাদ, তারপর স্বাধীনতা। অথচ আমরা স্বাধীনতাকে বেশি প্রাধান্য দিচ্ছি, গুরুত্ব দিচ্ছি, আমরা ভুলে গেছি। মানে আন্দোলনের মাধ্যমে যে একটা অর্জন চলে আসে বিশাল, সেটা আমরা শিখেছি 1952 সালের এই আজকের এই দিনে। এটা যে সংগঠিত হয়েছিল সবাই, আমি যদি চিন্তা করি, অথচ আমরা ভুলে যাই আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? এই কথাটা কত সুন্দর। আপনি যদি আমাদের কবি নজরুল, আমাদের যে জাতীয় কবি নজরুল, সেই কথাগুলি যদি দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার হে, লঙ্ঘিত হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার, মানুষকে সাবধান করতেছে, সতর্ক বাড়ি দিচ্ছে। কিন্তু আপনি যদি চিন্তা করেন আমি বললে হবে না, আমাদের যে বাংলা একাডেমি বলেন, যে বাংলাকে চর্চা করার জন্য যে জায়গাগুলো, সেখানে তো একজন মেধাবীকে অথবা একজন একাডেমিশিয়ানকে কিন্তু সেখানে দায়িত্ব দেওয়া হয় না, দেওয়া হয় একজন রাজনীতিবিদ অথবা যার সক্রিয় রাজনীতি, যার কারণে কিন্তু আমরা এগোতে পারি। এই যে বাংলার দিকে ধাবিত না হয়ে ইংরেজিটাকে খুব প্রাধান্য দেওয়া, এই সংস্কৃতি আসলে
কেন আসে আমাদের মধ্যে? আপনি ঠিকই বলেছেন, খুবই গুরুত্বপূর্ণ। তার কারণ হলো ইংরেজি ভাষা যেরকম সমৃদ্ধ, আমরা কিছু মানুষ রাজনীতিবিদ, আমার ভাষার জন্য জীবন দিয়েছি, কিন্তু আমরা যারা রাজনীতিবিদ, রাজনীতি সচল সমাজসেবী, আমরা কি করি? আমরা কিন্তু ইংরেজিতে যে রিচ, উনি তো আমাদের আব্দুল সালাম সাহেব, উনি আমার সাথে একমত হবেন, বাংলাকে রিচ করতে গেলে আপনাকে ইংরেজি সাহিত্যকে জানতে হবে। ওটাকে বাদ দিয়ে কিন্তু বাংলাকে রিচ করা যাবে না। আমি ইংরেজি জানলে যে বাংলাকে আমি অবজ্ঞা করলাম তা না। কিন্তু আপনি দেখেন গিয়ে বাংলায় যারা অনার্স পড়ে, বাংলায় যারা মাস্টার্স করে গবেষণা, তা থেকে ইংরেজি সাহিত্যের কিন্তু রেফারেন্স নিতে হয়। সেই জন্য আপনি আরেকটা কারণ হচ্ছে, সেটা আমরা শুধু মুখে মুখে বলি, কার্যে যে বলেন কোর্টের মধ্যে, আমাদের ডাক্তারিতে, ওষুধপত্রের মধ্যে, যন্ত্রপাতির মধ্যে, ইনভেস্টিগেশন, সব জায়গায় হচ্ছে ইংরেজি। মোবাইলে কোনটা বাসস? তারপরে আপনি চিন্তা করেন, একটা ছাত্র, যে ছাত্রীর কথা বললেন, এই যে ছাত্রীরা বাংলায় পড়ে যখন ইন্টারভিউ যে ইংরেজিতে পারে না, তখন কিন্তু তার আর কিছু হয় না। এবং যদি কর্পোরেট চাকরি, সেখানে কিন্তু ইংলিশে প্রাধান্য। যারা বিদেশে পড়তে যাচ্ছে তারা কিন্তু ইংলিশ। এই যে বাংলার যে গ্রহণযোগ্যতা, বাংলায় পড়ে যে তার উন্নতি, তার জীবনের যে সার্থকতা, সেটা কিন্তু হচ্ছে না। সেই জন্য আমাদেরকে আরও অনেক ত্যাগ স্বীকার করতে হবে, আমাদেরকে আরও অনেক চর্চা করতে হবে। আজকের তরুণরা ইংরেজির দিকে ধাবিত হতে, সেই কারণে আপনার কি মনে হয় না এই যে বাংলা ভাষার প্রতি একটা হুমকি চলে আসছে? এটা হুমকি অবশ্যই, বাংলা ভাষার জন্য এটা একটা বিরাট হুমকি। আপনি যদি চিন্তা করেন যে আমরা এই যে স্কুল কলেজের কথা চিন্তা করি, তাহলে দেখবেন যে প্রাইভেট যেগুলো স্কুল কলেজে, সেখানে সিজিএসই স্কুলে, গ্রামার স্কুলে কিন্তু সিট পাওয়া যায় না, অনেক বেশি মানুষের আগ্রহ। আপনি দেখেন যাদের পয়সা আছে ওরা কিন্তু ইংলিশে যাচ্ছে। এবং আপনি দেখেন কি প্রাইভেট ইউনিভার্সিটিগুলো, সেখানে কিন্তু ইংলিশের প্রাধান্য, কারণ ওখানে পড়াশোনা করে ওরা ভালো একটা সুযোগ পাবে, বাইরে যেতে পারবে। তাহলে অবশ্য হুমকি। সেই জন্য বাংলা ভাষাকে যদি আমরা গ্রহণযোগ্য করতে চাই, তাহলে এই ঝুঁকি যদি আমরা দূর করতে চাই, তাহলে অবশ্যই আমাদের বাংলার, ওদেরকে আমরা হিংসা না করে প্রতিযোগিতার মধ্যে, সুস্থতা প্রতিযোগিতার মধ্যে আমরা বাংলাকে উন্নত করতে হবে, চর্চার মাধ্যমে, জ্ঞান চর্চার মধ্যে সহজলভ্য করতে হবে। ইংরেজি যত সহজ, আপনি যদি মোবাইলে চাপ দেন, দেখবেন যে ইংলিশে যে কমিউনিকেট করা যত সহজ, বাংলায় কিন্তু কঠিন। বাংলা ভাষাকে আরো বিশ্বব্যাপী জনপ্রিয় ভাষা হিসেবে তৈরি করার জন্য, পৌঁছানোর জন্য কি পদক্ষেপ নেওয়া যেতে পারে? ধন্যবাদ। আমাদের যেটা প্রয়োজন, আমরা কিন্তু জাতিগতভাবে বা এমনিও সারা বিশ্বে অনেক জায়গায় আছে, আমরা অনুষ্ঠান নির্ভর। আমরা যখন 21 ফেব্রুয়ারিতে গিয়ে ফুলডি শহীদ মিনারে যাই, আমরা আলোচনা করি, আমরা কি পরের দিন আর মনে থাকে না। তাহলে আমাদের একটা কন্টিনিউয়াস প্রসেস বাংলাদেশে বা রাষ্ট্রীয়ভাবে মানুষকে যদি আমরা সচেতন করতে পারি, বাংলা ভাষায় কথা বলার চর্চা করতে পারি, ইংলিশ কথা বলবে তাতে কিছু না, আমাকে ইংরেজি অবহেলা করার কোনো সুযোগ না। আমি ইংরেজিকে রাখবো, বাংলা চর্চাটাকে সহজতর করব, গ্রহণযোগ্য করব। আমাদের এই ভাষাটার প্রতি একটা অবমূল্যায়ন হচ্ছে কিনা, আসলে এই অবমূল্যায়ন থেকে আসলে মূল্যায়নের একটা ভালো জায়গায় নিয়ে আসার জন্য একদম শেষ প্রশ্ন, আপনাকে কি করা যায় রাষ্ট্রীয়ভাবে, ব্যক্তিগতভাবে, সামাজিকভাবে? এটা আসলে আপনি ঠিকই বলেছেন যে আমি এই যে রাষ্ট্রীয়ভাবে, তারপর মধ্যম সারি, নিচু, এটা করতে গেলে কিন্তু যে কোনো একটা আন্দোলন বলেন, যে কোনো একটা কাজ যেটা পপুলার করার জন্য, তাহলে কাউকে নেতৃত্ব দিতে হবে। সেটা হতে হবে নিচে লেভেলে না, উপর থেকে। যদি আমাদের দেশে আপনি বৈষম্যবিরোধী আন্দোলন ছাত্ররাই এগিয়ে নিয়ে গেছে, বাংলা ভাষা আন্দোলন ছাত্ররাই কিন্তু সফল হয়েছে, এখানেও তাই। 71 স্বাধীনতাও কিন্তু চাই, এই যে আপনার সারা বিশ্বের মধ্যে যুব সমাজই কিন্তু একটা পরিবর্তন আনতে পারে পরিবেশের মধ্যে। তো আমরা যদি এই যে বাংলা ভাষার যে বাধাগুলো, এগুলো যদি দূর করতে চাই, আমরা যদি এটাকেই গুরুত্ব দিতে চাই, অবশ্যই আমাদেরকে রাষ্ট্রীয়ভাবে শুরু করতে হবে প্র্যাকটিস। এখন আমি ব্যক্তিগতভাবে করলাম, পারিবারিকভাবে করলাম, কিন্তু আমি রাষ্ট্রীয় কোনো অনুষ্ঠানে গেলে দেখা যায় ইংরেজিতে কথা বল। তাহলে শুরু করতে হবে উপর থেকে, উপরে রাষ্ট্রীয়ভাবে যারা নেতৃত্ব দিচ্ছেন তারা যদি বাংলায় কথা বলে, যেমন আমাদের ডক্টর ইউনূস সাহেব অনুষ্ঠানে দেখবেন বাংলায় কথা বলে, বাইরে যখন যান তখন ইংরেজিতে কথা বলে, দুটাতে উনি পারদর্শী। তাহলে উনি কোনোটাকে কিন্তু অবজ্ঞা করছেন না, বা ইংরেজিকে বাংলাতে উনি ভালো বুঝতে পারে। একদম আমরা একদম শেষ প্রান্তে আছি। আমি একটু আসি জনাব মোহাম্মদ আব্দুল সালাম আপনার কাছে। ভাষা আন্দোলন থেকে বর্তমান প্রজন্মের কি শেখা উচিত? ভাষা আন্দোলন থেকে বর্তমান প্রজন্মের প্রথম শেখা উচিত ঐক্যবদ্ধ হওয়া, একীভূত হওয়া, এবং যে চেতনার মাথা নত না করা অন্যের কাছে, এবং দেশের প্রতি কমিটমেন্ট, যেটাকে বলা হচ্ছে দেশের প্রতি শ্রদ্ধাশীল হওয়া, এবং আমাদের যে পারিপার্শ্বিক, আমাদের ভাষার প্রতি আর একটু আন্তরিক হওয়া। ভাষার প্রতি যদি আন্তরিক আমি হই, তাহলে
একেবারে সেটা একেবারে স্বয়ংক্রিয়ভাবে দেখা যায় অন্যান্য ব্যাপারগুলো এমনি এসে চলে আসে। তাই ঐক্যবদ্ধ হতে হবে। আর তরুণদের প্রতি যেহেতু আপনি বলছেন, আমার অনেক শিক্ষার্থী অনুষ্ঠান দেখতে পারবে, আমি এটুকুই বলবো, যেটুকু পারা যায় বাংলা ভাষা শুদ্ধভাবে বলা, শুদ্ধভাবে লেখা, একটা বাক্য গঠন যেন শুদ্ধ হয় আর সুন্দর করে যেন কথা বলা হয়, এই দুটো ব্যাপার যদি এক হয় তাহলে আমাদের তরুণ প্রজন্মকে সামনের দিকে এগিয়ে যেতে আর কেউ বাধা দিতে পারবে না। এই তরুণদের মাঝে বা ছাত্রদের মাঝে এই ভাষার প্রতি আগ্রহ বাড়ানোর জন্য আমাদের কি করা উচিত? আমাদের করা উচিত, স্যার যেটা বললেন, আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আমরা কিন্তু বিভিন্ন প্রোগ্রাম নিয়ে থাকি হাতে, আদার কারিকুলার অ্যাক্টিভিটিস যেটা আছে, মানে সহশিক্ষা, এই সহশিক্ষাগুলোতে বেশি বেশি অংশগ্রহণ করা। যেমন আমাদের প্রতি বছরই এখানে সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতা হয়, সেগুলোকে অংশগ্রহণ করা, ভাষা প্রতিযোগিতা হয় বিভিন্ন জায়গায়, সেখানে অংশগ্রহণ করা এবং ভাষার প্রতি আন্তরিকতার সাথে সেগুলোকে চর্চা করা। প্রত্যেক সময়ে অর্থাৎ প্রতি মাসে প্রতি সপ্তাহে সাহিত্য যেই পাঠ সে পাঠে অংশগ্রহণ করা এবং বিভিন্ন বই পড়া, টেক্সট পড়া। এখন আমাদের কিছু কিছু শিক্ষার্থী আছে যে গাইড নির্ভর হয়ে আছে, গাইড থেকে দূরে থাকা, কারণ গাইডে অনেক ভুল তথ্য থাকে। আমরা মূল টেক্সট যদি পড়ি তাহলে আমাদের ভাষার যে আসল স্বাদ সেখান থেকে পাবো। এবং সেক্ষেত্রে আমাদের যারা আছেন নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ, বঙ্কিম, মধুসূদন, যারা আমাদের অগ্রণী ভূমিকা পালন করেছিলেন সাহিত্যের ক্ষেত্রে, তাদের লেখাগুলো, তাদের পাঠগুলো নিজে পড়া এবং অন্যকে পড়ার জন্য উদ্বুদ্ধ করা, তাহলে আমাদের সাহিত্য চর্চাও অব্যাহত থাকবে, বাংলা ভাষার চর্চাও দিন দিন বৃদ্ধি পেতে থাকবে। দুঃখজনক হলো সত্য যে আমাদের বর্তমান প্রজন্ম পুরোপুরি মোবাইল নির্ভর এবং সাহিত্যের যে ঘ্রাণ যেটাকে আমরা বই থেকে পাই, পৃষ্ঠা উল্টো যেটা পড়ি সেখান থেকে কিন্তু অনেক দূরে। এখন পিডিএফ পড়া আর একটা মূল বই পড়ার মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। তাই মোবাইল না দেখে আমি বলবো যে আমাদের যে পাঠ্য বইগুলো রয়েছে তার বাইরে সাহিত্য চর্চার প্রতি যেন অব্যাহত থাকে। সারা যখন পড়েছেন, আমি জানি মেডিকেল কলেজের শিক্ষার্থীরা, ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীরা প্রচুর কিন্তু বই পড়তেন, প্রচুর সাহিত্য পড়তেন বিদায় তারা কিন্তু মানবিক হতেন। মানবিক হতে গেলেও কিন্তু সাহিত্য চর্চার বিকল্প নেই। ভাষা আন্দোলনের যে চেতনা, সেটা আজকে যথাযথভাবে রক্ষিত হচ্ছে কিনা? চেতনাটা রক্ষিত হচ্ছে, এই জন্য বলবো যে চেতনা মানে আমি প্রথমে বলেছি অন্যায়ের প্রতি। কারণ আমাদের 52 সাল থেকে এই পর্যন্ত যত আন্দোলন হয়েছে তার মধ্যে 52 সালের ভূমিকা সবচেয়ে বেশি। এই ভূমিকা চেতনা হচ্ছে এবং তারা কিন্তু নিজেদের সাহস পেয়েছে এবং তারা এখন অধিকার সচেতন। একসময় কিন্তু আমরা অধিকার সচেতন ছিলাম না, তারা এখন রাজনীতি সচেতন, তারা এখন বুঝে। এবং কোনো জায়গায় যদি তারা দেখে যে তারা একটু বৈষম্যের শিকার হচ্ছে, তখন তারা কিন্তু সেটা দেখিয়ে দিচ্ছে, বিভিন্নভাবে দেখিয়ে দিয়েছে। সেটা কিন্তু শুরু হয়েছিল 1952 সাল থেকে। পাল্টে যাচ্ছে প্রতিদিন, জলে কিংবা স্থলে, প্রবল সম্ভাবনায়, ঊর্ধ্বপানে, নির্ভাবনায়। সেই সম্ভাবনাকে শক্তিশালী করতে, দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করতে, নিরাপত্তার প্রতিশ্রুতি। HM Steel Expert। HM Expert B500 CWR। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় এলো HM স্টিল। অভিজ্ঞ কর্মী বাহিনী, প্রতি স্তরে যত্ন। HM Steel Expert B500 CWR। স্বাধীনতা এনেছি, স্বাধীনতা রাখবো, শক্ত হাতে গড়বো দেশ। দৃঢ়, মজবুত, শক্তিতে অটুট HM স্টিল। বাবা, মা, দেয়ালটা চটা, মেঝেটাও ফাটা, দেখি এদিকে দাও তো। ছাদখানা যাতা, এবার বাড়িটা কর। আগে ভাবি যাই। জীবনে নাই সুর, ছাদ খসে স্বপ্ন দূর। বাড়ি বানাবো কোন সিমেন্ট দিয়ে? নিশ্চিন্তে ডায়মন্ড এক্সট্রিম। বিশ্বের 150টিরও বেশি দেশে যে সিমেন্ট ব্যবহার হচ্ছে সেই একই মানের সিমেন্ট ডায়মন্ড এক্সট্রিম। কষ্টের টাকায় বানানো বাড়ি সুরক্ষিত হবে তো? অবশ্যই। ব্রিজ, হাইরাইজ বিল্ডিং, ফ্লাইওভারের মতো বড় নির্মাণে ডায়মন্ড এক্সট্রিম বিশেষভাবে উপযোগী। ইউরোপিয়ান নর্ম অনুযায়ী প্রস্তুত ডায়মন্ড এক্সট্রিম সিমেন্ট এখন বিদেশেও রপ্তানি হচ্ছে। ডায়মন্ড এক্সট্রিম, পাওয়ারফুল গ্লোবাল সিমেন্ট। পাল্টে যাচ্ছে প্রতিদিন, জলে কিংবা স্থলে, প্রবল সম্ভাবনায়, ঊর্ধ্বপানে, নির্ভাবনায়। সেই সম্ভাবনাকে শক্তিশালী করতে, দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করতে, নিরাপত্তার প্রতিশ্রুতি। HM Steel Expert। HM Expert B500 CWR।
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় এলো এইচএম স্টিল। অভিজ্ঞ কর্মী বাহিনী, প্রতি স্তরে যত্ন। এইচএম স্টিল এক্সপার্ট B500 CWR। স্বাধীনতা এনেছি, স্বাধীনতা রাখবই, শক্ত হাতে গড়ব দেশ। দৃঢ়, মজবুত, শক্তিতে অটুট। এইচএম স্টিল। বাবা, মা, দেয়ালটা চটা, মেঝেটাও ফাটা, দেখি এদিকে দাও তো। ছাদখানা যাতা, এবার বাড়িটা কর। আগে ভাবি যাই। জীবনে নাই সুর, ছাদ খসে স্বপ্ন দূর। বাড়ি বানাবো কোন সিমেন্ট দিয়ে? নিশ্চিন্তে ডায়মন্ড এক্সট্রিম। বিশ্বের 150টিরও বেশি দেশে যে সিমেন্ট ব্যবহার হচ্ছে সেই একই মানের সিমেন্ট ডায়মন্ড এক্সট্রিম। কষ্টের টাকায় বানানো বাড়ি সুরক্ষিত হবে তো? অবশ্যই। ব্রিজ, হাইরাইজ বিল্ডিং, ফ্লাইওভারের মতো বড় নির্মাণে ডায়মন্ড এক্সট্রিম বিশেষভাবে উপযোগী। ইউরোপিয়ান নর্ম অনুযায়ী প্রস্তুত ডায়মন্ড এক্সট্রিম সিমেন্ট এখন বিদেশেও রপ্তানি হচ্ছে। ডায়মন্ড এক্সট্রিম, পাওয়ারফুল গ্লোবাল সিমেন্ট। একটু একটু জানতে চাই, যেহেতু চট্টগ্রামের একটা অনুষ্ঠান, এই যে চট্টগ্রামের আঞ্চলিক ভাষাটা আসলে বাংলা ভাষার সাথে কিভাবে একত্রিত হয়েছে বা মিশেছে? ঠিক আছে, এটা একটা সুন্দর প্রশ্ন। এই জন্য আমি আমি প্রথমেই বলেছি চর্যাবোধ পড়াতে গিয়ে আমি অনেকগুলো শব্দ পেয়েছি চট্টগ্রামের আঞ্চলিক ভাষা, এবং সেই শব্দগুলোর সাথে আমাদের মূল ভাষার সাথে কিন্তু মিল আছে। প্রত্যেকটা লোকাল ল্যাঙ্গুয়েজ, যেটাকে আমরা বলি আঞ্চলিক ভাষা, সেই আঞ্চলিক ভাষার সাথে মূল ভাষার একটা মিল আছে। কিছু ভাষা কিন্তু এমনি এমনি হয়নি। সারা পৃথিবীতে আমরা চিন্তা করি ধর্মীয়গতভাবে সারা পৃথিবীতে ভাষা থাকতে হয়তো তিনটা, মুসলমানরা যদি দাবি করে এরা আরবি, সনাতন ধর্মীরা যদি সংস্কৃত, বা বৌদ্ধরা যদি পালি মনে করে, এই তিনটা ভাষার মধ্যে সীমাবদ্ধ ছিল। কিন্তু আজকে অনেকগুলো ভাষা, 2,500 ভাষা। এগুলো কেন হয়েছে? এগুলো হয়েছে শব্দের বিকৃতির কারণে। কিছু শব্দ, আমি যে শব্দটা বলছি আপনার কাছে গিয়ে কিন্তু শব্দটা হুবহু যাচ্ছে না। এই চট্টগ্রামে আমি দেখেছি গবেষণা করে যে বিকৃত হয় সবচেয়ে বেশি শব্দ বিকৃত হয়। যেমন আপনি যদি দেখবেন উত্তর চট্টগ্রাম, দক্ষিণ চট্টগ্রামে কিন্তু ভাষা পার্থক্য আছে। আমি দেখেছি গবেষণা করে একটুখানি সু শব্দটা, শুটকি মাছ এখানে কিন্তু উত্তরে একরকম বলে, দক্ষিণে একরকম বলে। একদিকে বলে উনি, আরেকদিকে বলে ফুনি। আমি একটু গবেষণা করে দেখলাম যে শুনছি শব্দটা, আপনি দেখেন শুনছি, আমি কানে শুনেছি, এই শুনছি শব্দটা এদিকে বলা হয় উন্নি, এদিকে বলা হয় ফুন্নে। এই সুটা কেন জানি উ আর ফ হয়ে যায়। এটি বিকৃত হওয়ার আগে আমি একটা শব্দের মধ্যে যদি দাঁড়াই যে শুনেছি শব্দটা উন্নে ফুন্নে, কিছুটাও কিন্তু মিল আছে। আগে যদি আপনি বলেন এই অনেকগুলো শব্দ আছে আবার বিকৃত হয়ে অন্যরকম হয়ে গেছে। যেমন চট্টগ্রামে একটা শব্দ আছে, আমরা আঞ্চলিক ভাষায় বলি যে হাতে 13 জুড়ি আছে না, এরকম একটা বলি না আমরা 13 জুড়ি শব্দটা আমরা অনেক আলোচনা করে দেখলাম যে শব্দটা আসছে কিন্তু ট্রেজারি থেকে। ইংরেজি একটা শব্দ আছে না ট্রেজারি, মানে কোষাগার, ওখান থেকে হয়েছে। আমরা কোনো কিছু বললে আমরা বলি যে হাতে 13 জুড়ি আছে না, মানে আমার কি কোষাগার আছে, আমি তোমাকে এত টাকা খুব থেকে দেবো। অর্থাৎ কোনো না কোনো জায়গায় কিন্তু আপনি দেখবেন চট্টগ্রামের আঞ্চলিক শব্দ হোক বা অন্যান্য জায়গার আঞ্চলিক শব্দ হোক, মূল ভাষার সাথে একটা কিন্তু মিল আছে। এবং মিল থাকার কারণে আমাদের কিন্তু আরেকটা ব্যাপার হলো, আমরা যে লোকাল ল্যাঙ্গুয়েজে যখন কথা বলি তখন আমাদের উচ্চারণে কিছু তারতম্য থাকে। উচ্চারণে আপনি যদি আমার ইংলিশ যারা উচ্চারণ করে, ইংরেজি উচ্চারণ বাংলা উচ্চারণ কিন্তু একই হবে না। কিন্তু আমাদের এখানে দুঃখজনক হলো, ওনারা যখন কোনো বাংলায় কথা বলেন, যেমন কোনো ডেলিগেট যখন আমাদের দেশে আছেন, আমরা যখন আইপিএ দিয়ে লিখি তুমি কেমন আছো, এটা আইপিএতে টির মতো দেখাই, উনি কিন্তু উচ্চারণ করছে তুমি কেমন আছো এরকম বলে। ওরা কিন্তু কনসোনেন্টগুলো উচ্চারণ করে খুব মহাপ্রাণ হিসেবে, ওরা কিন্তু মহাপ্রাণ মানে জোর দিয়ে বলে, আমাদের অল্প প্রাণ, আমরা কম জোর দিই। এই ব্যাপারগুলো ওরা যখন উচ্চারণ করে তখন কিন্তু আমরা হাসলেও আমরা কিন্তু তাদেরকে কিছু বলি না। কিন্তু আমরা যখন ইংরেজি উচ্চারণ করি তখন কিন্তু অনেকে হাসে যে আমরা শুদ্ধ উচ্চারণটা হচ্ছে না। আমি তো ইংরেজির মতো উচ্চারণ করতে পারবো না। চট্টগ্রামে কিন্তু এরকম একটা ব্যাপার আছে। চট্টগ্রামের মানুষ খুব আন্তরিক, শুদ্ধ ভাষায় কথা বলার চেষ্টা করেন, কিন্তু যখন আঞ্চলিক ভাষায় কথা বলেন তার লোকাল ল্যাঙ্গুয়েজটা শুদ্ধ শব্দটার ভিতরেও কিন্তু কিছু প্রভাব পড়ে। উদাহরণস্বরূপ আমাদের চট্টগ্রামের মানুষ কিন্তু খুব যখন চ আর ত অল্প প্রাণে মহাপ্রাণ উচ্চারণ করে সেখানে কিন্তু একটু তারতম্য থাকে। আমরা ভাইকে কিন্তু ভাই বলে ফেলি, আবার বোনকে বোন বলে ফেলি। যেটা অল্প প্রাণ হওয়ার অর্থ সেটা মহাপ্রাণ করে ফেলি, সেটা মহাপ্রাণ সেটা অল্প প্রাণ করে ফেলি। এই লোকাল ল্যাঙ্গুয়েজের কারণে আমাদের কিন্তু ওই শব্দগুলো যখন আমি যথাযথভাবে লিখতে যাই তখন কিন্তু সেখানে অনেক সময় বানান ভুল হয়ে যায়। কিন্তু আমার এই শব্দগুলো, আমার যে মায়ের ভাষা শব্দগুলো শিখেছি, আমি যে লোকাল ল্যাঙ্গুয়েজগুলো শিখেছি চট্টগ্রামের, সেই শব্দগুলো কিন্তু আমার মূল ভাষায় দারুণ প্রভাব ফেলে। এবং এটা একেবারেই সত্য যে লোকাল ল্যাঙ্গুয়েজ থেকে সারা বাংলাদেশের যে লোকাল ল্যাঙ্গুয়েজগুলো সেগুলো কিন্তু মূল ভাষার উপর একটা প্রভাব ফেলে। উদাহরণস্বরূপ আমি বরিশালে ছিলাম, বরিশাল ক্যাডেট কোর্স থাকতে, সেখানে কিন্তু আমি একটা ক্যাডেট লিখেছে যে চোখা শব্দটা লিখেছে, চোখা মানে ধারালো। তখন কিন্তু শব্দটা কি হয়নি, অভিধানের স্থান পায়নি, চোখা, অর্থাৎ ভোতার বিপরীতে চোখা লিখেছে, বাট ওটা কিন্তু প্রমিত না চোখাটা।
আমার লিখতে হবে ভোতার বিপরীত কি লিখতে হবে ধারালো। এই চোখা শব্দটা কিন্তু এখন অনেকে লিখে ফেলে, এখন এগুলো অ্যাকসেপ্টেবল হয়ে গেছে, এখন আমরা সেগুলো গ্রহণ করি। এটা কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজের একটা প্রভাব। ঠিক চট্টগ্রামের অনেক শব্দ আছে যেগুলো আমরা লিখে ফেলি। আমি একটা শব্দের কথা বললাম উজু, উজু শব্দটা আছে। আমি যখন শ্রীকৃষ্ণ কীর্তন পড়াই, এটা আমাদের একটা পাঠ্য, মানসিংহ ভবানন্দ উপাখ্যান পড়াই, সেখানে আমি চট্টগ্রামের অনেক শব্দ পেয়েছি। যেমন একটা শব্দ পেয়েছি বুচাল, মানসিংহ ভবানন্দ উপাখ্যানে আছে। বুচাল শব্দটা আপনারা জানে, বুচাল মানে কি আমরা বলি ভূমিকম্প, হ্যাঁ ওই বুচাল শব্দ কিন্তু ওখানে আছে, তাহলে বুচাল থেকে কিন্তু ভূমিকম্প হয়েছে। চাল এটা নড়ছে এরকম। বিচন শব্দটা আমি পেয়েছি শ্রীকৃষ্ণ কীর্তনে, এবং সেখানে খণ্ডিত বিচনের কথা আছে। বিচন মানে কিন্তু হাত পাকা, এবং সেখানে চট্টগ্রামের কুসংস্কারও আছে এরকম যে ওই বিচন দিয়ে যখন আপনি ভাঙা পাকা দিয়ে যখন আপনি বাতাস করবেন তখন এটাকে অলক্ষণে মনে হয়, মানে আমরা ভাঙা বিচন দিয়ে যখন বাতাস করবেন তখন সেটা কিন্তু আপনার জন্য সুফল বই আনবে না, এরকম একটা কল্পনা বা এরকম একটা চিন্তা করা হয়। এটা একটা লোকাল প্রভাব, এটা আপনি বলেন এটা কুসংস্কার বলতে পারেন। ঠিক ওই বিচন শব্দটা আমি শ্রীকৃষ্ণ কীর্তনে পেয়েছি। বিচন মানে হলো পাখা, এবং বিচন থেকে পাখা কীভাবে হয়েছে এটা তো আর আমি বলতে পারবো না, কিন্তু এটার একটা প্রভাব আছে। আর একটা শব্দ পেয়েছি আমি পাখালি, পাখালি শব্দটা, পাখালি শব্দটা চট্টগ্রামের ভাষার যারা মানুষ বিশেষ করে সনাতন ধর্মীরা বেশি ব্যবহার করে, সেটা হলো ফদে ফালি আইউ। ফালি মানে কি ধুয়ে ধুয়ে পরিষ্কার ধুয়ে হাত পা ফালি আইউ। এই ফালি শব্দটা আসছে যে প্রক্ষালন থেকে। প্রথম শব্দ হচ্ছিল পাখালি, তারপরে হচ্ছে প্রক্ষালন, তারপরে হচ্ছে ধৌত। এই শব্দটা কিন্তু একটা প্রভাব পড়েছে চিরং ল্যাঙ্গুয়েজের, এবং মূল ভাষায় কিন্তু এটা স্থান করে নিয়েছে একসময়। অর্থাৎ কোনো না কোনোভাবে প্রত্যেকটা এলাকার যে এলাকাভিত্তিক অঞ্চলভিত্তিক যে শব্দগুলো রয়েছে সে শব্দগুলো কিন্তু মূল প্রমিত বাংলা ভাষার মধ্যে একটা প্রভাব ফেলেছে। তরুণদের মাঝে এই ভাষাটাকে জনপ্রিয় করার জন্য, মূল ভাষাটাকে জনপ্রিয় করার জন্য একটা বাধা হয়ে দাঁড়াবে কি যে আঞ্চলিক ভাষাগুলো? না, বাধা হয়ে দাঁড়াবে না। এই জন্য দাঁড়াবে না যে আমি তো আগেই বলেছি লোকাল ল্যাঙ্গুয়েজের উপর একটা লোকাল যারা আমরা এলাকাভিত্তিক মানুষ বাস করি তাদের মধ্যে আঞ্চলিক ভাষার প্রতি একটা চমৎকার ভালোবাসা আছে, একটা দরদ আছে। মনে হয় যে আমি আমার প্রাণের ভাষা কথা বলি। আমি যখন বরিশালে ছিলাম তখন আমি কিন্তু যারা আমাদের চট্টগ্রামে কয়েকজন ছিলাম আমি কিন্তু একসাথে হলে আমরা চট্টগ্রাম আঞ্চলিক ভাষায় কথা বলি। এটা একটা অন্যরকম ফিলিংস। আমি চট্টগ্রামের গান সারা বিশ্বব্যাপী ছড়িয়ে আছে, চট্টগ্রামের অনেক কবিতাও কিন্তু এখন চর্চা হচ্ছে, ছড়া লিখছে চট্টগ্রামের ভাষায়। ল্যাঙ্গুয়েজ বা লিখতে গেলে কিন্তু অনেক কঠিন। আমি দেখেছি চিকিৎসা বিজ্ঞানী, সেদিন কিছুদিন আগে আমার কাছে একজন ডাক্তার আসলেন, তার পোস্টিং ছিল উত্তরবঙ্গে। তো তিনি আসলেন, এসে বললেন যে আমার হেড অফ দ্য ডিপার্টমেন্ট আছেন, উনি আমার কাছে পাঠিয়েছেন যেহেতু একটু লেখালেখি সেই জন্য। তাই উনি দেখলেন যে সেখানে কিছু ল্যাঙ্গুয়েজ উত্তরবঙ্গের শ্রমিক লেভেলের সাথে যখন ডাক্তারের কথোপকথন হয় তখন দেখা যায় ওই তার লোকাল চট্টগ্রামের শব্দগুলো তিনি বুঝতে পারছেন না। উদাহরণস্বরূপ হচ্ছে তা আপনার কি হচ্ছে, উনি তার বুঝছেন না, উনি বুঝতে পারছেন আর ফেরত গুড়গুড়ট। গুড়গুড়ার শব্দটার আপনার এটা কিন্তু ডাক্তারি ভাষা কিন্তু আলাদা, এটা কি ডিসঅর্ডার তাও বুঝতেছেন না। উনি প্রথম বলছে কি এটা কি কোনো স্টমাকের সমস্যা তাও বুঝতেছে না, কিন্তু আর ক্যান মানে গুড়গুড়ার, আবার হচ্ছে বিড়বিড়ের, যেমন ফরানে বিড়বিড়ের, গড়গড়ার, এই শব্দগুলো এখন চিকিৎসা বিজ্ঞানে ওই লোকাল ল্যাঙ্গুয়েজের প্রভাবের কারণে ওনারা কিন্তু ওই ল্যাঙ্গুয়েজে ধরে এটার অর্থ কি একেবারে আপনি যদি না বলেন এটা বুঝে যাবে না, তার সেটা কিন্তু আবার ভেঙে ভেঙে প্রমিত করছেন। অর্থাৎ ওটাই বুঝতে ডিসঅর্ডার না, ডিসঅর্ডার মানে স্টমাকের সমস্যা হচ্ছে পেটে। এটা আমরা কিন্তু চট্টগ্রামের ভাষায় ব্যথা বলি না, ব্যথাকে কি বলি কামড়াই বলি, ওটা আমার ফ্যাট কামড়ার আর ফ্যাট খমরার। এই কামড়ানো শব্দটা কিন্তু আসলে হলে ব্যথা পেই, এটা কিন্তু অন্য জায়গায় কিন্তু কামড়ানো কোথাও বলে না। কামড়ানো ইংরেজি কিন্তু বাইট, এটা কুকুরে কামড়াবে, বেড়ে কামড়ায়, আমার পেটে কিন্তু ওরকম কামড়াচ্ছে না। কিন্তু আমরা যখন বলি যে পেটে কামড়ায় তখন চিকিৎসা বিজ্ঞান উনি কিন্তু বুঝতে পারছে না, তাহলে আমরা এতে বুঝতে কামড়ানো মানে এই অর্থাৎ ব্যথা পেইন ওটা বুঝাচ্ছে। আবার যেমন একটা শব্দ যেমন ডায়রিয়া হয়, ডায়রিয়া শব্দ আমরা লোকাল ল্যাঙ্গুয়েজ আমরা উচ্চারণ এখানে করতে পারবো না, শব্দটা এমন। ডায়রিয়ার কিন্তু চট্টগ্রামের যে আঞ্চলিক ভাষা যে শব্দটা ব্যবহার হয় সেটা কিন্তু কোথাও কিন্তু আপনি বলতে পারবেন না। কিন্তু বাট এটা যখন আমি দুইজন খুব অন্তরঙ্গভাবে একাকিত্ব বোধ করবেন তখন কিন্তু বোঝা যাবে। এবং এটা শুধুমাত্র চট্টগ্রামের ডাক্তার না হলে, আঞ্চলিক ডাক্তার না হলে এটা কিন্তু বোঝা যাবে না। এরকম অনেক ল্যাঙ্গুয়েজ এখন ওইখান থেকে আসছে ঠিকই, সেটাকে ভাগ ভাগ করে পর্বে নিয়ে এসে আসলে সঠিক ভাষাতে চর্চাতে এক্ষেত্রে আঞ্চলিক ভাষাগুলো আসলে কি প্রভাবিত হচ্ছে কিনা? না, প্রভাবিত ওভাবে হচ্ছে, মানে সেটা নেতিবাচক প্রভাব না। আমি বলছিলাম নেতিবাচক প্রভাব, সেটা ডাক্তার তো বুঝতে পারছেন আসলে কাহারও কি। হ্যাঁ, তখন উনি কি করছেন, উনি ওটা নিয়ে গবেষণা করছেন, থিসিস করছেন 3টা ল্যাঙ্গুয়েজের উপর, চট্টগ্রামের, সিলেট এবং নোয়াখালী, বরিশালেরও আছে। উনি এক একটা এলাকায় গিয়ে এই কাজগুলো করছেন, উনি ফিল্ড লেভেলে গিয়ে, এবং ফিল্ড লেভেল থেকে উনি কালেকশন করে, ডাটা কালেকশন করে উনি কিন্তু এটা একটা বই বের করবেন। এবং আমার কাছে এটা খুব ইন্টারেস্টিং মনে হয়েছে, এটা খুব ভালো মনে হয়েছে। আপনি যেটা বললেন এভাবে যদি এগিয়ে যাই তাহলে চট্টগ্রামের ভাষা সিলেটের মানুষ বুঝবে, সিলেটের ভাষা চট্টগ্রামের মানুষ বুঝবে, তাহলে মাধ্যমটাকে হয়তো একজন ডক্টর
ওনার মাধ্যমে কিন্তু হচ্ছে, উনি এটা গবেষণা করে এই জায়গায় নিয়ে আসছেন। ঠিক এভাবে চর্চা করে লোকাল ল্যাঙ্গুয়েজগুলোকে অর্থাৎ এলাকাভিত্তিক অঞ্চলভিত্তিক শব্দগুলোকে প্রমিত করার জন্য যদি রাষ্ট্রীয়ভাবে কোনো পরিচর্যার ব্যাপারটাকে সেটা বাংলা একাডেমিও নিতে পারে বা কোনো প্রতিষ্ঠান নিতে পারে, এবং সব ভাষাগুলো তখন কী হবে, সংরক্ষণ হবে। কোনো ভাষাকে কিন্তু আপনি হারিয়ে ফেলতে পারবেন। অসংখ্য ধন্যবাদ জনাব আব্দুল সালাম সাহেব। প্রদর্শক আমরা সকলে জানেন এই চট্টগ্রাম এক্সপ্রেসের মাধ্যমে আমরা আলোচনা করি চট্টগ্রামের উন্নয়নের সমস্যা এবং সম্ভাবনা। তার পাশাপাশি আজ 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ভাষা রক্ষণাবেক্ষণের জন্য কী করণীয় তা নিয়ে আজ আমরা ব্যাপক আলোচনা করেছি। তরুণ, বিশেষত তরুণ সমাজ, যা ছাত্র সমাজ, তারা এই যে বাংলা ভাষার প্রতি আরও আন্তরিক হওয়ার জন্য, আরও তাদের মাঝে এই বাংলা ভাষাকে জনপ্রিয় করে তোলার জন্য কী কী পদক্ষেপ নেওয়া যায় আজকে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আলোচনা করেছি। আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান চট্টগ্রাম এক্সপ্রেস। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।